তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন আমাদের প্রধানমন্ত্রী উনি মাঝে মধ্যে কিছু বক্তব্য দেন আর কি। হ্যাঁ, উনি তো সবসময় বক্তব্য দেন না, মাঝে মধ্যে বক্তব্য দেন। এবং উনি যেখানে যেখানে আমি বলছি মানে যেখানে দেওয়ার কথা ওই জায়গায় দেন না, যেখানে দেওয়ার কথা না ওই জায়গায় উনি দেন। কেমন? সংসদে উনি সংসদীয় দলের প্রধান, সরকারি দলের প্রধান হিসেবে সংসদে বক্তব্য দেওয়ার কথা, উনি ওই সময় উনি চুপ থাকেন। এবং যেখানে উনি সব ধরনের বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর, সেখানে উনি বক্তব্য দেন। দেখেন উনি হচ্ছে ফার্স্ট লেয়ারের একজন নেতা, কিন্তু উনি যখন বাহিরে বক্তব্য দেন থার্ড লেয়ারের স্টাইলে বক্তব্য দেন। কেমন? এই যে গুপ্ত, এই যে পুঙ্খানুপুঙ্খানু গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু যখন সংসদে ফার্স্ট লেয়ারে বক্তব্য আসে তখন ওই সময় উনি চুপ থাকে। দেখেন আমি আপনাকে বলি, উনি বারবার একটা কথা বলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, পরিপূর্ণভাবে পালন করবো। আপনি আমাকে বলেন যে পরিপূর্ণ সংখ্যাটা কি? মানে ওনার কাছে আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণ সংখ্যা মানে আংশিক। আপনি জুলাই সনদ মানে কি? জুলাই সনদ ওয়ার্ডার যেটা হয়েছে কখনোই নভেম্বরে, আপনি সেটা বাস্তবায়ন করবেন। অথচ জুলাই সনদের ওয়ার্ডারের মধ্যে বলা আছে যে আপনাকে যেদিন আপনি শপথ গ্রহণ করবেন আপনাকে দুইটা শপথ গ্রহণ করতে হবে। একটা শপথ হচ্ছে আপনার গণপরিষদের শপথ, আর একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি শপথ, আর একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শপথ। জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে, আপনি পুঙ্খানুপুঙ্খে পালন করবেন, আপনি বলেছেন। তাহলে জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে দুইটা শপথ দিতে হবে, আপনি একটা নিলেন আরেকটা নিলেন না। তার মানে মর্নিং শোজ দ্য ডে, আপনি প্রথম দিনেই আপনি জুলাই সনদকে কি অবজ্ঞা করলেন। এক, দ্বিতীয় হচ্ছে জুলাই সনদে ওনারা সচিবালয় অধ্যাদেশের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেন নাই। তার মানে এটা ওনাদের কনসেন্ট ছিল। এবং ওনাদের যে 31 দফার মধ্যে সচিবালয় অধ্যাদেশ করবেন 31 দফার একটা অংশ। এবং কি ওনার যে সর্বোচ্চ 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারে বলা আছে যেহেতু আপনি জানেন সচিবালয় সুপ্রিম কোর্টের সচিবালয়টা অন্তর্বর্তী সরকার আমলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওনারা বলেছেন 7 দিন আগে বলেছেন আমরা এটাকে আরো শক্তিশালী করব। তার মানে ওনারা এসে সচিবালয় অধ্যাদেশটা বাতিল করে দিলেন, মানে যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটাকে ওনারা বাতিল করে দিলেন। তাহলে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আপনি কিভাবে করলেন? আপনি প্রথম দিনেই শপথ নিলেন না। আমি আসলে আইন কি মানে আমার কাছে মনে হচ্ছে যেন মানে ওনাদের ব্যাপারটা হচ্ছে ওনারা চোখ বন্ধ করে এই কুকিলের মতো চোখ বন্ধ করে বলে যে কেউ আমি দেখছি না, মানে কেউ আমাকে দেখছে না। আমি শ্রদ্ধাবাদী রাকিব ভাইকে একটা প্রশ্ন করব। এই যে ধরেন এই যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট ওনারা বলেছেন পার্লামেন্ট করবেন। আচ্ছা আপনি আমাকে বলেন তো আমাদের যেই জেনারেল অ্যাসেম্বলি আছে সেই জেনারেল অ্যাসেম্বলি কি দ্বিকক্ষটাকে প্রতিষ্ঠা করতে পারবে? একটু আমাকে রাকিব আপনি একটু উত্তর দিব, আপনি শেষ করেন, আপনি শেষ করেন। আমি আপনাকে বলি দ্বিকক্ষ বিশিষ্ট, আপনি জানেন 1989 সালে এরশাদের আমলে 1989 সালে আমাদের এরশাদের আমলে আমাদের এই যে জেনারেল অ্যাসেম্বলি মানে সংসদে একটা পাশ হয়েছিল যে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনগুলো বিভিন্ন বেঞ্চ বিভিন্ন বিভাগে যাবে। ওই সময় একটা রিট হয়েছিল, এটা হচ্ছে আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেট। সেই 89 সালে রিটের মধ্যে প্রথম রিটটা খারিজ করে দিয়েছে হাইকোর্ট ডিভিশন। এরপর অ্যাপ্লাইড ডিভিশনে গিয়ে অ্যাপ্লাইড ডিভিশন আমাদেরকে কিছু বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে। যেহেতু আমাদের দেশটা ইউনিটারি গভর্নমেন্ট, আমাদের দেশটা ফেডারেল গভর্নমেন্ট না, প্রাদেশিক গভর্নমেন্ট না, সেহেতু আপনি বিভাগীয় শহরে নিতে পারবেন না। যেহেতু আমাদের ওই সময় আমাদেরকে স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে 142 দিয়ে আপনি চাইলে সংবিধান পরিবর্তন করতে পারবেন না, বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। তাহলে যে জিনিসটা ডিসাইডেড অ্যাপ্লাই ডিভিশন ডিসাইড করে দিয়েছে সেই জিনিসটা আপনি যদি এখন দ্বিকক্ষ করতে চান তাহলে তো আপনি আবার ফেডারেল থেকে আপনি ইউনিটারি থেকে ফেডারেলে চলে যাচ্ছেন। তাহলে কি আপনি এই যে জেনারেল অ্যাসেম্বলি দিয়ে আপনি পারবেন না, কিন্তু আপনি গণপরিষদের শপথটা নিলেন না। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে সেই সময়টা 2 মাসের সরকারকে আপনারা সময় দিতে চান না, কিন্তু একটা বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আপনারা ইস্যু বানাচ্ছেন এবং রাজপথে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি তো বারবার বললেন, আমার কথা হচ্ছে আপনি এখনই বলে দেন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। কিন্তু আপনি তার আগেও নির্বাচন আগেও আপনি বলেছেন আপনার সাথে প্রতারণা করা হয়েছে, তাহলে আপনি তখন বলতেন যে আমরা হ্যাঁ ভোট দিব না, আমার সাথে প্রতারণা করা হয়েছে। কিন্তু আপনি তো তখন বললেন মুখে এক হ্যাঁ আর ভিতর রাখলেন না। এখনো আপনি জুলাই সনদ বলবেন যে পরিপূর্ণ বাস্তবায়ন করবেন, আবার অন্তরে কি বলছেন জুলাই সনদ বাস্তবায়ন পরিপূর্ণ করবেন, কিন্তু আপনি সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। আপনি এই দুইটা শপথ নেওয়ার কথা যে দুইটা শপথ আপনি নিলেন না, আপনি গণভোটের অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। গণভোটের অধ্যাদেশ আপনি জানেন গণভোটের অধ্যাদেশটা হয়েছে এটা কিন্তু আমাদের ওয়ার্ডার একটা অংশ। নভেম্বরে যে একটা ওয়ার্ডারটা ছিল সেই ওয়ার্ডারের একটা অংশ কিন্তু আপনার এই গণভোটের অধ্যাদেশ, তাহলে আপনি সেটাও বাতিল করে দিলেন। এটা রাখার কি প্রয়োজন? আমি এবার প্রশ্ন করি, এটা রাখার কি প্রয়োজন বলেন? আপনি যদি সচিবালয় অধ্যাদেশ যদি আপনি বাতিল করেন, ওটা না গণভোট অধ্যাদেশটা যে বাতিল করলো এটা রাখার কি প্রয়োজন? আপনি গণভোট অধ্যাদেশ বাতিল করলেন কেন? এটা তো হয়ে গেছে গণভোট। হ্যাঁ হয়ে গেছে, আপনি তো গণভোট অধ্যাদেশ বাতিল করে দিলেন। এটা অধ্যাদেশটা বাতিল করছে ঠিক আছে, এখন গণভোটটা আমি একটু বোঝার জন্য আপনাকে একাডেমিকলি আপনাকে জিজ্ঞেস করলাম। ধরেন গণভোটটা যে প্রসেসে আমাদের হয়েছে এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটি ইমার্জেন্সি মোমেন্টে হয়েছে, যার কারণে একটা স্পেশাল অর্ডার তৈরি করা হয়েছিল, তাই না? এটার আন্ডারে তো এই গণভোটটা হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর এটা রাখার কি দরকার? আমাকে এটা রাখার প্রয়োজনীয়তা বলেন। আপনার গণভোট অধ্যাদেশের আলোকেই তো গণভোটটা হয়েছে, আপনি শুধু কার্ডময় বাংলাদেশটাকে করে ফেলেন। কেমন দেখেন এলপিজি উনি আসার পরে 1300 টাকার এলপিজি
1940 টাকা হয়েছে, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন। এলপিজি সবাই ব্যবহার করে, গরিব থেকে সবাই ব্যবহার করে। আপনি হয়তো কার্ড দিলে কি দিবেন, 500 টাকা দিবেন, হয়তো প্রতি পরিবারকে 500 টাকা দিবেন। তাহলে আপনি বৃদ্ধি করলেন 640 টাকা, আপনি তাকে দিলেন কত টাকা, 500 টাকা আর 140 টাকা। বেশিও তো দিতে পারে। আপনি তো পুরো বছর ধরে আপনি দিবেন, আপনি কি 500 টাকা বেশি দিতে পারবেন না, আপনি দিলেন। এই যে একটা দেখেন আমি একটা গল্প বলি আপনাকে। একটা লোক গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে শহরে বিল্ডিং গুনতেছে, একতলা, দোতলা, তিনতলা এইভাবে গুনতেছে। গনার পর সে 35 তলা বিল্ডিং কাউন্ট করেছে। কাউন্ট করার পরে পাশে এক বুদ্ধিমান লোক এসে দেখলো যে এটা হাম্মক লোক, বলে যে এই তুমি যে গুনছো, তুমি জানো প্রত্যেকটা গণার জন্য 1 টাকা করে দিতে হবে। তো তখন যে গ্রাম থেকে আসে সে বলছে, হ্যাঁ আমি তো মাত্র 15 তলা গুনেছি। সে বলছে, আরে আমি কত চালাক, আমি মাত্র 15 তলা গুনেছি। তখন বলে যে ঠিক আছে তাহলে 15 টাকাই দাও। তখন সেই মানিব্যাগ থেকে বের করে বলে, দেখো তো আমার কাছে 10 টাকার বেশি নেই। তখন এবার ওই বুদ্ধিমান লোক বলছে, এক কাজ করে যাও, এই করো, তোমাকে আমি তুমি 10 টাকাই দাও, 5 টাকা তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম। ব্যাপক খুশি হয়ে গেছে, বউকে কল দিল, বউ আর আমি তো একটা চালাকি করছি, ব্যাপক লাভ করেছি। কি লাভ করছি? 35 টাকা যেখানে দেওয়ার কথা সেখানে আমি দিই মাত্র 10 টাকা। প্রথমে 15 টাকা কম দিয়েছি, এরপরে আবার 5 টাকা কম দিয়েছি। আপনার এই কার্ডটাও একই। আপনি মানুষকে দেখাচ্ছেন যে আমি আপনাকে কার্ড দিব, কিন্তু আপনি অলরেডি 640 টাকা বৃদ্ধি করে ফেলেন। আপনি দেখেন আমাদের আমি আপনাকে বলি, শুরু থেকে আমাদের সরকার আমাদের সাথে কি প্রতারণা করেছে দেখেন। শুরু থেকে বলে যে আমাদের তেলের কোনো ঘাটতি নেই, শুরু থেকে আমাদেরকে বলেছে আমাদের ব্যাপক মজুদ আছে, আমরা কখনো বাড়াবো না। ওনারা বলেছে ওনাদের 60টি সফলতার মধ্যে একটি সফলতা হচ্ছে ওনারা তেলের দাম বাড়াবে না বলেছে। অথচ ওনারা বলছে আমাদের এখানে 161 কোটি টাকা করে ওনারা ভর্তুকি দিয়েছেন। ওনারা ভর্তুকি দেন না। ওনারা কি করেছেন জানেন? ওনারা করেছেন আমাদের বিপিসি, আমাদের যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি হচ্ছে বাংলাদেশের যত লাভজনক কোম্পানি আছে তার মধ্যে অন্যতম কোম্পানি হচ্ছে এটা। গত বছর 51,000 কোটি টাকা লাভ করেছে। সেখান থেকে আপনি এই ভর্তুকিটা আপনি দিয়েছেন। তো আপনি যে জনগণকে ভালোবাসতেন, আপনি আর একটু ভর্তুকি দিতেন। আপনি তো লাভ থেকে দিচ্ছেন, আপনি তো আপনার নিজস্ব এ থেকে দিচ্ছেন, লাভ থেকে ভর্তুকি দিতেন আপনি না করে আপনি হুট করে বৃদ্ধি করলেন। বৃদ্ধি করার কারণে প্রত্যেকটা জায়গায় এটা প্রভাবটা পড়ছে। তাহলে আপনি যে শুরু থেকে বৃদ্ধি করার কারণে একটা সুবিধা তো পেয়েছে, এই উদ্যোগটার সুবিধা পেয়েছে, বিশেষ করে যদি বলি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘসারিত কমে গেছে, এটা তো অন্তত পেয়েছে, ভোগান্তি কমে গেছে। আপনি যখন যারা এতদিন পর্যন্ত সিন্ডিকেট করেছে তেলগুলো, আমাদের কিন্তু শুরু থেকেই দেখেন গভর্নমেন্টের ভুলগুলো কোথায় ছিল, আনস্মার্টনেসের পরিচয় কোথায় দিয়েছে জানেন? তেলের কোনো ঘাটতি নেই, আপনি বলেন আপনি রেশনিক পদ্ধতিতে তেল দিবেন। যখনই আপনি এটি বললেন তখনই মানুষের মাথা ঢুকিয়েছে যে তাহলে আমাদেরকে রিজার্ভ করতে হবে। তখনই মানুষ যার 5 লিটার দরকার সে 15 লিটার রিজার্ভ করা শুরু করেছে। তাহলে আপনি আপনার যদি ঘাটতি না থাকে তাহলে আপনি রেশনিক পদ্ধতিটা কেন বললেন? আপনি সেটা না বলতে পারতেন। এটা বলার কারণে মানুষের মধ্যে এই যে আতঙ্ক শুরু হয়েছে, একটা প্যানিক শুরু হয়েছে। সে প্যানিকের কারণে কিন্তু মানুষ কি করছে, বারবার এই মজুদ করেছে। তাহলে আপনি শুরুতে বলেন আপনি দাম বাড়াবেন না, আপনার সফলতা একটা, আপনি দাম বাড়াচ্ছেন না। এখন যে বাড়ালেন, যারা ব্যবসায়ী যারা মজুদ করেছে এরা জানে আজকে হোক কালকে হোক আপনি বাড়াবেন। কারণ আপনি আইএমএফ থেকে আপনি ঋণ নিতে গেলেন, আপনাকে ঋণ দিচ্ছে না। কেন ঋণ দিচ্ছে না? কারণ আপনি দাম বাড়ান না, এই জন্য তো বাধ্য হয়ে আপনি দাম বাড়াবেন। যারা ব্যবসায়ী তারা তো সুকৌশলী, তারা জান আপনি বাড়াবেন, এই জন্য তারা ওয়েট করে আছে যে যখনই বাড়বে তখনই আমি তেলটা ছাড়বো। যখনই বাড়ছে তখনই তারা তেলটা ছেড়ে। আচ্ছা, প্রশ্ন করি, এই কৃত্রিম সংকটটা তৈরি করেছে জামায়াতের লোকজন, এরকম একটা অভিযোগ বিএনপি নেতাদের পক্ষ থেকে বারবার বলে, আমার টকশো তো বলেছে। জামাতের লোকজন যদি হয়, আপনি দেখেছেন একটা জায়গায় তেল পাওয়া গেছে 30,000 লিটার, তাকে জরিমানা করেছে 5,000 টাকা। এটা কি এক্সাম্পল? আপনি জানেন আমাদের দেশে যতগুলো পাম্প আছে বেশিরভাগ পাম্পের রেজিস্ট্রেশন নাই। আমি কিছু পাম্পকে জিজ্ঞেস করে যাই যে আপনাদের রেজিস্ট্রেশন চলেন কিভাবে? স্থানীয় এমপিদেরকে টাকা পয়সা দিয়ে চলি আমরা। আপনি কোন জায়গায় মজুদ করতে পেয়েছেন, আপনি পাম্পকে সিলগালা করে দেন যে তোমরা 2 বছর ব্যবসা করতে পারবে না। পুরো বাংলাদেশের যত পাম্প আছে তারা দেখবে যে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে, তো সুতরাং আমাকে আর এটা করা যাবে না। আর আপনি 5,000 টাকা তারা জানে আপনি জরিমানা করবেন, এই জরিমানাটা রেখেই তারা মজুদ করছে। কারণ তারা তো জানে আপনার দূর কত। আমাদের আইনমন্ত্রী বলেছেন না যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, বললো না আইনে কি মৃত্যুদণ্ড আছে? আমাদের ভোক্তা অধিকারে আছে 3 বছর সাজা, আর আপনি বলে মৃত্যুদণ্ড দিবেন আইনের বাইরে? আইনমন্ত্রী আইনের বাইরে কথা বলতে পারে? আপনার কাছে আসবো, রাকিব হাসান কি বলে দেখি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পরে এবার এলপিজি কার্ড দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু তার আগে একটা তথ্য আমি দেই, যদিও সত্য। সরকার বলা হচ্ছে যে গত 2 মাসে সরকার প্রায় 73,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তো আবার আরেকটি কথা উঠেছে, 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, ছাপিয়েছে সরকার, এরকম একটা বক্তব্য উঠেছে, যদিও গভর্নর বলেছেন কথাটা সত্য নয়। তাহলে ঋণ নিয়ে কি এসব কার্ড দেওয়া হচ্ছে কিনা? যে আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, ঋণ নিয়ে ব্যাপারটা হচ্ছে, ধরেন আমরা ইউনুসের আমলের প্রচন্ড পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল, যেগুলো তখন পার্লামেন্টে ছিল না, কার সাথে আলোচনা করে নিয়েছিল আমরা জানি না। আমি একটু ভাইয়ের কথাটা অ্যাড্রেস করি। সেটা হচ্ছে, ধরেন ভাই বলতেছিল যে হাসিনার সাথে তুলনা করতেছিল যে আমরা কাঁঠাল, বেগুনি, আলুর চপ অনেক কিছু দিতেছিল। এখন ধরেন এই সরকার তো এটা বলে নাই যে তোমরা তেলের বদলে মানে ফুয়েল, মানে পেট্রোলের বদলে তোমরা ইউজ করো, সয়াবিন তেল ইউজ করো,
বা সরিষার তেল ইউজ করে, এরকম কিছু তো করা নেই। ব্যাপারটা হচ্ছে ধরেন জ্বালানি এটা একটা বৈশ্বিক সংকট, এখন এটাকে তো আপনি অ্যাড্রেস করতে হবে। জ্বালানি একটা বৈশ্বিক সংকট, তারপরেও আমি মনে করি যে সরকার প্রায় এক্সাক্ট ফিগারটা মনে নেই 48 বা 49 দিন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি। ইভেন এখনো পর্যন্ত বাংলাদেশ তেলের দাম বাড়ালো, বাংলাদেশ দক্ষিণ এশিয়া সবচেয়ে কম রেট এখন পর্যন্ত বাংলাদেশে। ইভেন আমরা যে নেপালের গভর্নমেন্ট নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি, নেপালের গভর্নমেন্টে কিন্তু নেপাল কিন্তু মানে আপনি খেয়াল করে থাকবেন রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্ট কিন্তু বারবার বলেছিল যে পৃথিবীতে জ্বালানি সংকটের কারণে ব্ল্যাক আউট সবার আগে বাংলাদেশ হতে পারে, এরকম একটা আশঙ্কা তারাই প্রকাশ করেছিল। তো সেই জায়গা থেকে ধরেন বাংলাদেশের তেলের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা কিন্তু ধরেন আমাদের যে ওভারঅল যে ফুয়েলের মার্কেটটা বা সেটা যেহেতু আমরা প্রায় পুরোটাই আমদানি নির্ভর, এবং সেই জায়গা থেকে আমাদের মার্কেটের অবস্থানটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল বলেন, ভুটান বলেন, পাকিস্তানের শ্রীলঙ্কা, হ্যাঁ শ্রীলঙ্কা আমাদের মতোই, তো এই তিনটা চেয়ে কিন্তু আমরা দুর্বল, তারপরেও কিন্তু আমাদের তেলের বাজার সবচেয়ে কম এখন পর্যন্ত। ইভেন আপনার এই নেপালেই কিন্তু এখন পর্যন্ত 200 টাকার উপরে ডিজেল পেট্রোলের দাম। তো সেই জায়গা থেকে ইভেন আপনি আরও যদি আমি একটু উদাহরণ দিই আপনাকে, মালয়েশিয়া বা ফিলিপিন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এরা করছে কি 100-110%, 130% পর্যন্ত বাড়িয়েছে, বাংলাদেশ মাত্র বাড়িয়েছে 15%। এখন উনি যে বলছে প্রতিদিন সরকার 200 কোটি টাকা করে ভর্তুকি দিচ্ছে, কারণ জনগণের টাকায় তো জনগণের পিছনে খরচ করতেছে। এখানে একটা কথা আসলো, একটা আইএমএফ এর বিষয়টা দেখুন। আইএমএফ এর বিষয়টা হচ্ছে ধরেন এখন আইএমএফ এর যেহেতু লোন হচ্ছে না, আমাদের সামনের যে বাজেটের 1 মাস মতো সময়, তো আমাদের এই বাজেটে কিন্তু নতুন করে, কারণ এই সরকার কিন্তু আসলো তার ফেব্রুয়ারি মাস থেকে যদি জুন মাসটা আপনি ধরেন, ফেব্রুয়ারি মাসের 17 তারিখে ক্ষমতা, মানে 3.5 মাস তার পুরনো জিনিসে চলতেছে। তারপর মধ্যে আমাদের 17 বছরের যে গুণাক্ষরের যে সিস্টেম, সে জায়গা থেকে সরকার একটা জনবান্ধব নীতি প্রণয়ন করার চেষ্টা করতেছে। আসলে দেখুন সরকার, আমি মনে করি যে সরকার আসলে কাজের দিকে ফোকাস হচ্ছে এবং কাজটাই আমরা মূল্যায়ন করবো। দিন শেষে আপনার চেহারা খুব সুন্দর, আপনি খুব ভালো স্মার্ট লোক, কোটটাই পড়ালো, কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় বসালো, অল্প পারফরমেন্স নাই। আমরা আসলে রেজাল্ট ওরিয়েন্টেড সরকার দেখতে চাই। তো সেই জায়গায় তাহলে আপনাকে তো বসে কোনো লাভ হলো না। আমি একটা উদাহরণ আপনাকে দেই, ধরেন এই সরকারের গভর্নর যিনি নিযুক্ত করলেন, তখন প্রচন্ড পরিমাণ সমালোচনা ছিল। আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করেছিলাম যে একটা ব্যবসায়ীকে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর করতে হলো, আরো তো কোয়ালিফাইড লোক ছিল, বা এই ফিল্ডে আরো আপনি কম্পিটিটিভ লোককে, এফিসিয়েন্ট লোককে দিতে পারতেন। দেখুন একটা উদাহরণ আপনাকে দেই, ধরেন 17 ফেব্রুয়ারি যখন উনি মানে এই সরকার দায়িত্ব নেয়, তখন ওয়েজ অ্যান্ড মেন্সের হচ্ছে সরকারি ঋণ ছিল 17,590 কোটি টাকা। 22 এপ্রিল 4-5 দিন আগের ঘটনা, সেখানে এই ঋণটা কমে এসে এখন আসলো 11,103 কোটি টাকা। তো এটা টোনা সাফল্য না? সুতরাং আমরা রেজাল্ট ওরিয়েন্টেড সরকার দেখতে চাই। আর আপনি যে কথা বললেন যে ঋণের সরকারের উপর চাপ পড়বে কিনা, দেখুন এখন কার্ড নিয়ে অনেকে ট্রল করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের কার্ডটা মূলত হচ্ছে ওয়ান সিস্টেমে নিয়ে আসা দরকার, বা এটা সরকার ওই প্রসেসে আগাচ্ছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখনো পর্যন্ত এনআরডি ডাটাটা ডিজিটালাইজেশন না। যেমন আমি আজ থেকে 12 বছর আগে ভোটার হয়েছি, এখনো কিন্তু আমি ডিজিটাল কার্ড পাইনি। তো এক্ষেত্রে সরকার ধরেন নানা ধরনের যে সেবাগুলো, প্রণোদনা সেবা বা নানা ধরনের সেবাগুলোকে একটা রেটরিক অর্থে একটা কার্ড, মানে আপনাকে সেবা কার্ডের মধ্যে সকল সেবা নিশ্চিত না ইন্ডিভিজুয়াল কার্ড এখন বলতেছে যে ফুয়েল কার্ড, এলপিজি কার্ড বা আপনার ফ্যামিলি কার্ড, প্রবাসী কল্যাণ কার্ড, কৃষক কার্ড। মূলত তার কার্ড হচ্ছে 3টা, একটা হচ্ছে ফ্যামিলি কার্ড, একটা কৃষক কার্ড, একটা স্বাস্থ্য কার্ড। আর বাকিগুলো জাস্ট একটা রেটরিক অর্থে তুমি সেবার অন্তর্ভুক্ত। তো আস্তে আস্তে সরকার এই সেবাগুলোকে এটার সাথে মার্জ করবে। আর ব্যাপারটা হচ্ছে ধরেন আমাদের এই সেবাগুলো তো মূলত ধরেন সমাজ কল্যাণ বা আমাদের এই একটা মন্ত্রণালয়ের খাত থেকে যায় সরকারের। তো সেই জায়গা থেকে অনেক বাজেটগুলো হচ্ছে ওভারল্যাপিং হয়ে যায়, অনেকগুলো মিস ইউজ হয়, অনেকগুলো মানে শূন্যভাবে থেকে ফেরত আসে। তো সরকার এই জিনিসগুলোকে একটা মার্চ করার চেষ্টা করতেছে। আমি মনে করি আমি একটু তেলের দিকে তেলের প্রশ্নের কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল পর্যাপ্ত তেল আছে, কিন্তু রেশনিং করা হলো, দেখা গেল দীর্ঘ লাইন, আবার তেলের দাম বৃদ্ধির পর দেখা গেল লাইনটা কমে গেছে। এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে তেলের সংকটের কারণে বিদ্যুৎ সংকটও দেখা দিয়েছে, লোডশেডিং এর পর্যায়ে বেড়ে গেছে। তাহলে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন তারা দুই ধরনের কথা কেন? না, এটা আপনি অ্যাবসলিউট ট্রু, আপনার কথাটা একেবারে সত্য। সেটা শুধু দুই ধরনের কথা না, আমি 5 ধরনের কথা শুনছি। আমার জায়গা থেকে আমি 5 ধরনের কথা শুনছি। এখানে ব্যাপারটা হচ্ছে কি ধরেন মানে আমরা মানে যে এই যে মানে স্টেক হোল্ডারটা, এখানে ধরেন আমি আগে আপনাকে বললাম আমরা এলপিজি বলেন, এলএনজি বলেন, সবকিছু কিন্তু আমরা আমদানি নির্ভর। ইভেন আমাদের বলেন নবায়নযোগ্য যে জ্বালানি, আমরা কিন্তু সোলার বলেন, হাইড্রোলিক জলবিদ্যুৎ বলেন, এগুলো কিন্তু আমরা নাই আমাদের। তো সে জায়গা থেকে ধরেন এখানে অনেকগুলা রিগার্ডিং অনেক স্টেক হোল্ডার এবং একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এখানে হচ্ছে ধরেন আপনার সাপ্লাই চেন, আপনি কিন্তু সরকার কিন্তু মজুরটা বাড়াচ্ছে, আমদানিও বাড়াচ্ছে। এবং আপনি দেখেন আমাদের কিন্তু সরাসরি যে গ্যাসের পাইপলাইন ইন্ডিয়া থেকে সেখান থেকে আনা শুরু করলো। ইভেন আমরা স্টক মার্কেট থেকে সরকার দ্বিগুণ দামে তেল কেনা শুরু করলো যখন এরকম একটা ক্রাইসিস তৈরি হচ্ছিল। মূল সমস্যা হচ্ছে ধরেন নানা জায়গা থেকে একটা সমন্বয়ের যে অভাব ছিল, বিশেষ করে প্রেস ব্রিফিং এর ক্ষেত্রে এই জায়গায় সরকার একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। এই কারণে নানা ধরনের বক্তব্য শুরু থেকে আসলো, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে সরকার এটাকে মোটা জায়গায় ওভারটেক করে ফেলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ধরেন যেহেতু জিনিসটা আমাদের একটা ন্যাশনাল ক্রাইসিস, গ্লোবাল ক্রাইসিস, এই যুদ্ধ কবে থামে কেউ জানে না, আবার কবে শুরু কেউ জানে না। সুতরাং আমরা মনে করি ধরেন সরকার এই বাজেটে প্ল্যান এ জায়গা, প্ল্যান বি, প্ল্যান সি, এই জায়গাটাও সরকার তুলে ধরা দরকার। ধন্যবাদ। একটু আল মামুন রাসেল, একটা বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে বিএনপির মহাসচিব এবং তিনি তো আবার মন্ত্রীও, তিনি বলেছেন জামায়াতের আমির, উনি এই প্রসঙ্গে বলেছেন যে জামায়াত
আর তিনি বলেছেন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে বক্তব্যের জবাবে তিনি বলেছেন জামায়াত আমির এবং তার দল কখনো সুষ্ঠু চিন্তা করে না। দেশি বিদেশি সব পর্যবেক্ষক এক বাক্যে স্বীকার করেছে নির্বাচন বাংলাদেশ সবচেয়ে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে, কিন্তু জামায়াত আমিরের বক্তব্য সঠিক নয়। এবং সেই সাথে তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন দেশকে আবারও ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চাই কিনা সে চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস আমরা সবাই জানি, দেশবাসী সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। দেখেন কি বলবেন আপনি? স্বৈরার শাসক মানে এটা শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে নাই, প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে একটা বক্তব্যে বলেছেন যে বিরোধী দল স্বৈরার শাসকের মানসিকতা তৈরি হচ্ছে। আচ্ছা আপনি আমাকে বলেন তো বাস্তবতাটা কি? স্বৈরার শাসক কারা হয়? যারা ক্ষমতা আসে তারাই তো। আপনি দেখেন আমাদের দেশকে যেন ভবিষ্যতে স্বৈরার শাসন না আসে, ফ্যাসিজম না আসে, এই জন্যই তো জুলাই সনদটা। আমাদের ব্যালেন্স অফ পাওয়ার, এই যে এতদিন পর্যন্ত 2/3 মেজরিটি বাংলাদেশের ইতিহাসে যতবার পেয়েছে ততবার বাংলাদেশ গর্তের মধ্যে পড়েছে। যতবার 2/3 মেজরিটি পেয়েছে, কারণ যতবার 2/3 মেজরিটি পেয়েছে ততবার তারা সংবিধান পরিবর্তন করেছে। 2001 সালে বিএনপি জামাত 2/3 মেজরিটি পেয়েছে, এর পরবর্তীতে সংবিধান পরিবর্তন করে বিচারপতি কে এম হাসান যিনি এই সম্পাদক ছিল, বিএনপির আইন সম্পাদক ছিল, পরবর্তী তাকে ততবার সরকার প্রধান বানানোর জন্য তার বয়স বৃদ্ধি করা হয়েছে, কারণ 2/3 মেজরিটি পেয়েছে। আওয়ামী লীগ 2/3 মেজরিটি পেয়েছে করে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছে, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। আবার এই প্রথম তৃতীয়বার 2/3 মেজরিটি পেয়েছে, আবার সেম স্বৈর শাসনের দিকে চলে যাচ্ছে দেশ। কেন? আপনি দেখেন আমাদের জুলাই সনদের ব্যাপারটা ছিল চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। এই যে দ্বিকক্ষ, আপনি 142 দিয়ে 2/3 মেজরিটি পেয়ে আপনি সংবিধান যাচ্ছে তাচ্ছে আপনি পরিবর্তন করতে পারতেন, কিন্তু দ্বিতীয় কক্ষ হলে, এই যে দ্বিতীয় কক্ষ যদি পিআর হয় তাহলে আপনি চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না। কেন? এটার জন্য